শুরুতেই আমরা বলেছি আজ এমন একটা দিন যেই দিন আমাদের জাতির জন্য অনেক বড় এবং কলঙ্কযুক্ত একটা দিন, যে 1971 সালে যখন যুদ্ধে একদম হেরে যাওয়ার দ্বার প্রান্তে পাকিস্তানি বাহিনী, তখন তারা চিন্তা করলো কিভাবে এই দেশকে একেবারে মেরুদণ্ডহীন করে দেয়া যায়। তারা নৃশংস হত্যা চালালো। আমি প্রথমেই যেতে চাই জনাব মাসুদ কামাল আপনার কাছে, যে মেধাশূন্য করার জন্য বর্বরচিত হামলা, আমরা কি তা কাটিয়ে উঠতে পেরেছি? আমাদের চেতনাতে এত বিভক্তি কেন? মেধাশূন্যতা মানে কাটিয়ে ওঠা, এটা অদ্ভুত একটা বাস্তবতা। আমি বলি আপনাকে যে মেধাবী লোকগুলো তো তখন তাদেরকে ফিজিক্যালি হত্যা করা হয়েছে। আপনি একটা কথা ভাবেন, আমি একটা জিনিস আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ওনাদের মারা হয়েছে কবে? 14ই ডিসেম্বর। 14 ডিসেম্বর পর্যন্ত ওনারা কিন্তু এই দেশে ছিলেন। তার 2 দিন পরে কিন্তু আমরা বিজয় পেয়েছি। তার মানে পুরো মুক্তিযুদ্ধের সময়টা ওনারা কিন্তু মুক্তিযুদ্ধে যোগ দেন নাই, অস্ত্র হাতে নেওয়ার জন্য কিন্তু ওরা ইন্ডিয়ায় যান নাই। অনেকে এটাকে বলে, অনেকে এইভাবে বলে যে তারা তো তাহলে যুদ্ধেই গেল, তারা তাহলে কিসের বুদ্ধিজীবী, তারা তো এই দেশেই ছিল। তো এটা একভাবে বলে, কিন্তু একটা কথা ভাবেন তো, যে পুরো মুক্তিযুদ্ধের সময়টা ওনারা ঢাকা শহরে ছিলেন, তারপরেও ওনাদেরকে কি ওই সময়ের সরকার তাদের পক্ষে কথা বলাতে পারছিল? পারে নাই। এবং পারে নাই বলেই কিন্তু এত প্রতিকূলতার মধ্যে থাকার পরেও তাদেরকে পারে নাই বলেই কিন্তু ওই সময় তাদেরকে তারা সরিয়ে দিয়েছিল, হত্যা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। এখন কি হচ্ছে? এখন আমাদের যারা বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী বলতে আমরা কাদেরকে বুঝি? ওখানে যারা ছিল, ধরেন ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, প্রকৌশলী, এরাই তো বুদ্ধিভিত্তিক চর্চা যারা করে। এখন কি তারা ওরকম প্রতিকূল অবস্থায় আছে? নাই। কিন্তু এখন কি কেউ শীত দ্বারা সোজা করে সত্য কথাটা, ন্যায় নীতির কথাটা বলতে পারছে? পারছে না। কেন পারছে না? পারছে না এই কারণে তারা কিন্তু মনোজগতে আসলে দাসে পরিণত হয়েছে। আপনি দেখেন হাসিনার আমলে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, এক দঙ্গল বুদ্ধিজীবী ছিল, ইউনিভার্সিটিতে ছিল, তারা সবাই মিলে হাসিনা যা বলতো হ্যাঁ 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 এটি ঠিক, এটি ঠিক, সহমত। ওরা হলো সহমত বুদ্ধিজীবী। আবার ওরা এখন সব হারাই গেছে, কোথায় গেছে কেউ জানে না। এখন যারা আছে এরা আবার সহমত, কেউ জামাতের প্রতি সহমত, কেউ বিএনপির প্রতি সহমত, কেউ ওই গভর্নমেন্টের প্রতি সহমত। তো বুদ্ধিজীবীটা কই? সেই লোকটা কোথায় যে লোকটা বলবে যে না আপনি ঠিক করছেন না, যে ক্ষমতাকে প্রশ্ন করবে না আপনি ঠিক করছেন না এই কাজটা? সেটা নাই, পাবেন না। আবার নাই কেন? এটা আবার আরেক ঝামেলা। মানে আগে তো বিদেশি শত্রু ছিল, এখন তো শত্রু বিদেশি না, এখন তো শত্রু ঘরের মধ্যে। কিছু হলে বলে মত করতেছে, তার ধরে নিয়ে একজন লোক শিক্ষক, তারা এখনও শিক্ষক, ইউনিভার্সিটিতে বসে আলাপ করতেছে, তারা আপনি যেভাবে একটা স্টুডেন্ট থেকে যেভাবে তাকে টানা হেঁচড়া করলো, কেউ তো শিক্ষকের পাশে যাবেই না আর পড়ার, এই বেজ্জতি হওয়ার জন্য। তো এই সবগুলি মিলিয়ে আসলে বুদ্ধিজীবী বলতে আর কিছু থাকলো না। আগে তারা গুলি করে মারছে, এখন তারা লোভ দেখায় মারে অথবা ভয় দেখায় মারে। কেউ লোভে পড়ে মরে, কেউ ভয়ে পড়ে মরে। আমরা এখন এই বাস্তবতার মধ্যে আছি। আমরা যারা মানুষের কাছ থেকে সঠিক কথা শুনতে চাই, আমরা প্রতিনিয়ত হতাশ হই। সেই লোকটা কোথায়, যে লোকটা সবার সামনে দাঁড়িয়ে বলবে যা চলছে সেটা ঠিক না? এই বলার মতো লোকটা আমরা পাচ্ছি না আজকে। আমার মনে হয় ওনারা ওই দিন কিছু লোককে ফিজিক্যালি মারছে, আর এখন আমাদের এই লোকরা নিজে সবাই আত্মহত্যা করতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই এবং আপনার কাছেও আমি আসলে একই বিষয় জানতে চাই, যে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শীত দ্বারাই। এমন কি হলো যে আমাদের চেতনায় এখন বিভক্তি দেখা দিল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে কথার শুরুতেই মানে আমাদের যারা এই দিনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের যে 30 লক্ষ মানুষ শহীদের মৃত্যুবরণ করছেন, তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেখেন, এই কথা তো পরিষ্কার। আপনি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, যে যখন পাকিস্তানি বাহিনী দেখছে তার আর কোনো সুযোগ নাই, তখন এই দেশটায় যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারি, সেই জন্য তারা তাদের নীল নকশা অনুযায়ী পাকিস্তানি বাহিনী তার এই দেশীয় যে সহযোগী রাজাকার আল বদর আল শামস,
তাদেরকে দিয়েই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। এবং আপনি পরের প্রোগ্রামগুলো যদি তাদের দেখেন, তারা কিন্তু সারেন্ডারের সময়ও যাওয়ার সময় বলে গেছে যে এই যুদ্ধ জারি থাকলো। এবং এদের যে দল জামাত ইসলাম, তার মূল নেতারা ওই আরব দেশ বিভিন্ন জায়গায় যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি কিন্তু তারা করেছে। এটাই এই দেখলাম যে ওই দলের ওই সময়কারের অন্যতম গোলাম আজম, তার একটা ভিডিও এখন অনেক বেশি সামনে চলে আসছে, কারণ আজকে নানা কথার মধ্যে যে তার কাছে যে একজন বলছে যে এরকম ধরে নিয়ে গেছে আমাকে উদ্ধার করো, উনি একজনকে উদ্ধার করেছে। তার ওনার কথা শুনতেন, এর আগে ওনারা যে বৈঠক টৈঠক করেছেন, 2 জন মন্ত্রী ছিল, এগুলো সবই জানা আর কি। তো তারা এইটা করেছিল যাতে করে আমাদের দেশটা, আমরা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে খালি একটা পতাকার পরিবর্তন চাইনি, একটা জাতীয় সঙ্গীত বা আলাদা ভূখণ্ড চাইনি। তারা যে ব্যবস্থাটা করেছিল, সেই পুরো ব্যবস্থাটা পাল্টিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, গণতান্ত্রিক শোষণমুক্ত দেশের দিকে, অসাম্প্রদায়িক দেশের দিকে যাত্রা শুরু করতে চেয়েছিলাম। এইবার আসি, কথাটা একটু আমি পারলাম এই জন্যে, পরের যেটা বলেছেন, দেখেন মুক্তিযুদ্ধের বিজয়ের পরপর যে দায়িত্ব পালন করার কথা ছিল, কারণ মনে রাখা দরকার পাকিস্তান আমলে কিন্তু তারা ছিল, এই রাজাকার গ্রুপ, তাদের তো একটা অংশ ছিল এবং তারা বিরুদ্ধের শক্তি ছিল। কিন্তু আমরা যে জনসমর্থন নিয়ে জনগণ যে যুদ্ধ অংশ নিল, এটা জনযুদ্ধ ছিল। তা তারপরে দেশ পুনর্গঠনে যে কাজটা করার দরকার ছিল সবাইকে নিয়ে, সেই জায়গায় কতগুলো ব্যস্ত ছিল। আর আপনি বিদেশি শক্তিগুলো তো বৃদ্ধই ছিল, এবং সেটা শুধু দেশি না, বিদেশি শক্তিও, জানেন আমেরিকা বৃদ্ধি ছিল। তারা যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, রাশিয়া তার পাল্টা যদি না পাঠাতো তাহলে কিন্তু আজকে অন্য জায়গায় চলে যেতাম আমরা, এটা আমরা জানি। এবং অনেক দেশ তো স্বীকৃতি দিয়েছে 75-এর 15ই আগস্টের পরে, এগুলো আমরা ইতিহাসের ঘাটলে দেখা যাবে। তাহলে এরপরে ওই সময় যেমন আমরা দায়িত্ব যথাযথভাবে আমাদের পক্ষ মানুষকে টোটাল উদ্দীপ্ত করা, তাকে আস্থায় নিয়ে যেটা করা সম্ভব হয়নি। আর ওই যে অপশক্তি, তারা কিন্তু একেবারে প্রথম দিন থেকে এই বাংলাদেশকে নামে থাকবে, কিন্তু খোল নলছে পাল্টে আবার পূর্ব পাকিস্তানের ওই ধারাবাহিকতা নেওয়ার প্রচেষ্টা তাদের ছিল। সাম্প্রতিক সময়ে আমরা যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলাম, এবং আমি তো এই কথাটা বলি যে দেখেন অনেকে বলে 36 দিন, আমি বলি এখানে মাসুদ কামাল ভাই সহ আরও অঙ্ক করলে বলতে পারে, আমি বললাম যেটা 4036 দিনের বেশি কিন্তু আমরা সংগ্রাম করছিলাম। তাহলে এই ধারাবাহিকতা ছিল এবং এখানে নানা শক্তি জড়ো হয়েছিল। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে কোথাও কোথাও একটু আপার হ্যান্ডে একেবারে সেই মুক্তিযুদ্ধ বিরোধী দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি তারা সামনের দিকে আছে, এবং এখন সরকার তার অনেকের প্রশ্রয়ে তারা কিন্তু এই সুযোগটাকে তারা ব্যবহার করছে। সুতরাং তারা আরও বেশি সুযোগ পাচ্ছে, যার জন্য দেখবেন এই বুদ্ধিজীবী দিবসকে ধরে কটূক্তি করা আমাদের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্ববিদ্যালয়ের দেখলাম আমি আজকে একটা অনলাইনে যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি সহ এইরকম কথাগুলো বলার আজকে দুঃসাহস পাচ্ছেন। আর এই যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে দেখা গেল, বুদ্ধিজীবীর কথা মাসুদ কামাল বলেছেন, ওইদিকে আমি আর নাইবা গেলাম, এই তরুণ প্রজন্ম 2008-এর পর থেকে এখন প্রায় 4 কোটির উপরে যে তরুণ নতুন ভোটার হয়েছে, তারা দেখছে মুক্তিযুদ্ধের নামে অপব্যবহার করা হয়েছে। এবং এই যে জামাত ইসলাম বা তার যে ভূমিকাগুলো ছিল অনেকে যথাযথভাবে জানেনি। যেমন ধরুন আজকে সকালে আমি রায়ের বাজার বধ্যভূমিতে যখন গেলাম, তখন দেখলাম মানুষের অবস্থা, মানুষ অনেক জানে না, তরুণরাও জানে না। দেখেন এই যে বধ্যভূমি সরকার স্বীকৃত, যদি আমার তথ্য ভুল না হয় সম্ভবত 209টা, সরকারি কিন্তু প্রাথমিকভাবে একটা তথ্য হাজির করেছিল 1000-এর মতো, কিন্তু বেসরকারি হিসেবে 2000-এর উপরে কিন্তু এটা আছে। তাহলে এই যে জায়গাগুলো যদি আমরা তরুণ প্রজন্মের সঙ্গে প্রকৃতপক্ষে তুলে ধরতে পারতাম, এবং মূল লক্ষ্য কী ছিল, কার কারণে কী হয়েছে সেইটা না, কারণ এই যে 200 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 24 বছরের পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম, এবং তার মধ্য দিয়ে সশস্ত্র লড়াই, আমরা এই জায়গাটা যদি তরুণ প্রজন্মের কাছে আনতে পারতাম, তাদেরকে একটু আস্থায় নিতে পারতাম, আর এই বুদ্ধিজীবীরাও যদি অন্তত পক্ষে বুদ্ধিবৃত্তিক জায়গাটা থাকতে পারতেন, তাহলে আজকে যে পথ হারানোর জায়গাটা দেখিয়ে অনেকে যে অপসুযোগ নিতেছে, সুযোগ না, আমি অপসুযোগ, সেইটা তারা নিতে পারতো না। আমাদেরকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকের বুদ্ধিজীবী দিবসের অন্যতম অঙ্গীকার হবে, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের চেতনাকে অগ্রসর করার কাজটা আমরা করব। নিঃসন্দেহে